লালটেন কারো পরোয়া করে না, সে আছে বেশ। সকালবেলা সে 3টে মোষ নিয়ে চড়াতে বেরোয়। এই জায়গাটা ভারী সুন্দর। একদিকে বেঁটে বেঁটে চা বাগানের দিগন্ত পর্যন্ত বিস্তার, অন্য ধারে বড় একটা মাঠ। মাঠের শেষে তীরে একটা ঠান্ডা জলের পাহাড়ি নদী, তাতে সবসময় নুড়ি পাথর গড়িয়ে চলে। নদীর ওপারে জঙ্গল, আর তারপরই থমথম করে আকাশ তক উঠে গেছে পাহাড়। সামনের পাহাড়গুলো কালচে সবুজ, দূরের পাহাড়গুলোর শুধু চূড়োর দিকটা দেখা যায়। সেসব সকালে সোনা রঙের দেখায়, দুপুরে ঝকঝকে সাদা, আর সন্ধ্যের মুখে মুখে ব্রোঞ্জের মতো কালোয় সোনার রং ধরে থাকে। আর চারপাশে সারাদিন মেঘ, বৃষ্টি, রোদ আর হাওয়ার খেলা। গাছে গাছে পাখি ডাকে, কাঠবেড়ালি গাছ বায়। নদীর ওপাশে সরল চোখের হরিণ অবাক হয়ে চারদিক দেখতে দেখতে আর থমকে থমকে জল খেতে আসে। লালটেম আছে বেশ। মোষ নিয়ে সে মাঠে গিয়ে ছেড়ে দেয়। এক জায়গায় কোঁচড় থেকে মুড়ি নিয়ে বসে খায়, নদীর জল খায়, তারপর খেলা করে। তার সঙ্গী সাথে কিছু কম নেই, তারাও সব মোষ, গরু, ছাগল চড়াতে আসে। যে যার জীবজন্তু মাঠে ছেড়ে দিয়ে চোচ্চর খেলে, ডাংডাগুলি খেলে, নদীতে নেমে সাঁতরায়, আরও কত কি করে। দুপুরের দিকে খুব খিদে পেলে বাড়ি ফিরে লালটেম খায়, কিন্তু সব দিন খাবার থাকে না। যেদিন থাকে না সেদিন লালটেম টের পায়, তাই সেদিন সে বাড়ি ফেরে না। দুপুরে সে গাছের পাকা ডুমুর কি আমলকি পেড়ে খায়। বেলের সময় বেল পাড়ে, কখনো বা টক আম বা বাতাবি লেবু পেয়ে যায় বছরের বিভিন্ন সময়ে, তাই খায়। খেয়ে সবচেয়ে বুড়ো আর শক্ত চেহারার মোষ মহারাজার পিঠে উঠে চিৎপাত হয়ে ঘুমোয়। ছোট্ট স্টেশনটার গা ঘেঁষে লালটেমদের ঝোপড়া। তার বাবা পেতলের থালায় সাজিয়ে প্যাঁড়া বিক্রি করে ট্রেনের সময়। বাজারে বড় বড় কারবারিদের কাছে ভৈঁসা ঘি বেচে, দুধ দেয় বাড়ি বাড়ি। 3টে মোষের মধ্যে 2টো মেয়ে মোষ, মহারাজা পুরুষ। 2টো মেয়ে মোষই বছরে কোনো না কোনো সময় দুধ দেয়। বুড়ো মোষটার মরার সময় ঘনিয়ে এসেছে, আর 2টোও বুড়ো হতে চলল। সামনে দুর্দিন। লালটেমদের সংসার বেশ বড়। মা ঘুঁটে বিক্রি করে, বাবা দুধ, প্যাঁড়া, ঘি বেচে। এই করে কোনো রকমে 10 জনের সংসার চলে। লালটেমের দাদু আছে, আরও 6 ভাই বোন আছে। তারা লেখাপড়া শেখেনি। মাঝে মাঝে মোষের দুধ, ঘি বা প্যাঁড়া ছাড়া আর কোনো ভালো খাবার খায়নি। খাটো ধুতি বা শাড়ি ছাড়া ভালো জামা কাপড় পরেনি। তারা একসঙ্গে 100 টাকাও কখনো চোখে দেখেনি। তবু লালটেম কারো পরোয়া করে না। দিনভর সে মোষ চড়ায়, সাথীদের সঙ্গে খেলা করে, আর চারদিককার আকাশ, বাতাস, আলো, পাহাড় দেখে। চমৎকার সময় কেটে যায়। একদিন একটা রোগা মানুষ ওপার থেকে শীতের নদীর হাঁটু জল হেঁটে পার হয়ে এলো। লোকটার গা ময়লা চাদরে ঢাকা, পরনে একটা পাজামা, কাঁধে মস্ত একটা পুঁটুলি। লালটেম আর তার সাথীরা অবাক হয়ে লোকটাকে দেখছিল, কারণ নদীর ওপারের জঙ্গলে বাঘ আছে, বুনো মোষ, দাঁতালো শুয়োর, গন্ডার আছে, সাপ তো কিলবিল করছে। কেদি ওদিকে কেউ যায় না, একমাত্র কাঠুরেরা ছাড়া। তারাও আবার দল বেঁধে যায়, সঙ্গে লাঠি থাকে, বল্লম থাকে, তীর ধনুক থাকে, আর কুড়ুল তো আছেই। লোকটা জল খেয়ে উঠেই পোঁটলাটা মাটিতে রেখে এক গাল হেসে বলল, একটা জিনিস দেখবে? হ্যাঁ। লালটেমরা খুব রাজি। লোকটা ধীরে আস্তে পুঁটুলির গিঁট খুলে চাদরটা মেলে দিল। লালটেমরা অবাক হয়ে দেখে
ভেতরে কয়েকটা ইট। তারা সমস্বরে বলল, এ তো ইট। রোগা লোকটা হেসে বলে, ইট ঠিকই, তবে সাধারণ ইট নয়। প্রায় ১,৫০০ বছরের পুরনো একটা রাজবাড়ির জিনিস। ওই জঙ্গলের মধ্যে আমি ওই রাজবাড়িতে খোঁজ পেয়েছি। রাজা বা রাজবাড়ি সম্পর্কে লালটেমের ধারণা খুব স্পষ্ট নয়, তবে সে জানে একমাত্র রাজা সোনার রুটি খেতেন। তার রানী যে শাড়ি পরতেন সেটা জ্যোৎস্নার সুতো দিয়ে বোনা। লোকটা ইটগুলো পুঁটলিতে বেঁধে হাত ঝেড়ে বলল, সেই রাজবাড়িটায় অনেক কিছু মাটির নিচে পোঁতা আছে, যে পাবে সে এক লাফে বড়লোক হয়ে যাবে। তবে কিনা সেখানে যখেরা পাহারা দেয় সাপ ফনা ধরে আছে, চারিদিকে যাওয়া শক্ত। লালটেম বলে, তুমি তাহলে বড় লোক হলে না কেন? লোকটা অবাক হয়ে বলে, আমি আমি বড় লোক হই কি করব? দুনিয়ায় আমার কেউ নেই, দিব্যি আছি, ঘুরে ঘুরে সময় কেটে যায়। রাজবাড়িটা দেখতে পেয়ে আমি শুধু লোককে দেখানোর জন্য কয়েকটা ইট কুড়িয়ে এনেছি, এতেই আমার আনন্দ। লালটেম বলে, তোমাকে বাঘে ধরলো না? সাপে কাটলো না? বুনো মোষ তাড়া করলো না? লোকটা ভালো মানুষের মতো বলে, জন্তু জানোয়াররা বন্ধু আর শত্রু চিনতে পারে, আমি নিরীহ মানুষ, ওরাও সেটা টের পেয়েছিল, তাই কিছু বলেনি। লোকটা তারপর গান গাইতে গাইতে মাঠ পেরিয়ে চলে গেল। লালটেম তার সাথীদের সঙ্গে খেলায় মেতে গেল। পরদিন ভোরবেলায় কোদাল গাঁইতি হাতে কয়েকজন লোক নদীর ধারে এসে হাজির। তাদের মধ্যে একজন লোককে লালটেম চেনে। সে হলো এই অঞ্চলের নামকরা গুন্ডা আর জুয়ারি প্রাণধর। লালটেমকে ডেকে সে লোকটা বলল, এই ছোড়া, ওই জঙ্গলের মধ্যে যাওয়ার রাস্তা আছে? লালটেম ভালো মানুষের মতো বলে, কাঠুরাদের পায়ে হাঁটে রাস্তা আছে। লোকটা কটমট করে চেয়ে বলে, আমরা যে এদিকে এসেছি, খবরদার কাউকে বলবি না। লোকগুলো হেঁটে শীতের নদী পার হয়ে ওপাশের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লালটেমরা মুখ তাকাতাকি করে নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়, কিন্তু একটু বাদেই আবার কোদাল শাবল হাতে একদল লোক আসে। তারাও জঙ্গলের মধ্যে পথ আছে কিনা জিজ্ঞেস করে। তারপর লালটেমরা যাতে আর কাউকে না বলে সে বিষয়ে সাবধান করে দিয়ে নদী পার হয়ে জঙ্গলে ঢুকে পড়ে। সারাদিন যে এভাবে কত লোক জঙ্গলের মধ্যে গেল তার গোনাগুনতি নেই। তাদের মধ্যে কানা, খোঁড়া, বুড়ো, কচি, বড়লোক, গরিব সব রকম আছে। চোরের মতো হাবভাব সবার, কি যেন গোপন করছে। এদের দলে লালটেম নিজের বাবাকেও দেখে ভারী অবাক হয়। বাবা লালটেমকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আমার ফিরতে 2 দিন দেরি হবে, সাবধানে থেকো, মোষগুলোকে যত্নে রেখো, বাড়ি বাড়ি দুধ দিও, পেঁড়া বেচো, হ্যাঁ, ঘি বিক্রি করো। বাবা গেল। কিছুক্ষণ পর একদল ঘুঁটিওয়ালির সঙ্গে মাকেও জঙ্গলে যেতে দেখল লালটেম। মা কাছে এসে তাকে টেনে নিয়ে বলল, সেই রোগা লোকটা গ্রামে গঞ্জে হাটে বাজারে রাজবাড়ির কথা রটিয়ে দিয়ে গেছে। এখন তাই লোভী মানুষেরা চলেছে সেই রাজবাড়ির খোঁজে। লালটেম তাই অবাক হলেও ব্যাপারটা বুঝতে পারল। 2 দিন গেল, 3 দিন গেল। লালটেম আর তার সাথীরা রোজ মোষ চড়াতে আসে, এসে নদীর ধারে দাঁড়িয়ে ওপারের জঙ্গলের দিকে চেয়ে থাকে। সকলেরই বাপ মা আপনজনেরা জঙ্গলে গেছে, কেউ এখনো ফেরেনি। দাঁড়িয়ে তারা একটু অপেক্ষা করে, তারপর আবার খেলায় মাতে, নদীতে স্নান করে, গাছে উঠে খাওয়ার যোগ্য ফল পাকুড় খোঁজে, মোষের পিঠে শুয়ে থাকে।
4 দিনের দিন সন্ধেবেলা একটা লোক জঙ্গল থেকে টলতে টলতে বেরিয়ে ঝপাং করে নদীতে পড়ল। পড়ে আর ওঠে না। লালটেমরা দৌড়ে গিয়ে জল থেকে টেনে তুলে তাকে এপারে নিয়ে আসে। লোকটা প্রাণধরের এক স্যাঙাত। তার চোখ রক্তবর্ণ, পেটে পিঠে এক হয়ে গেছে খিদে, ভালো করে কথা বলতে পারছে না। লালটেম গিয়ে শালপাতায় নদীর জল তুলে এনে তাকে খাওয়ায়, তারপর মকাই ভাজা খেতে দেয়। লোকটা একটু দম পেয়ে বলল, সব মিথ্যে কথা, রাজবাড়ি কোথাও নেই। আমরা মাইলের পর মাইল হেঁটে খুঁজেছি, খাওয়ার নেই, জল নেই, সারা পথে নানা রকম বিপদ। আমার আমার সঙ্গীরা কোথায় হারিয়ে গেছে। এই রকমভাবে 2-4 দিন পর একটি দুটি হাঁকলান্ত লোক ফিরে এসে তাদের বিপদের কথা জানায়। তারা মিথ্যে মিথ্যে হয়রান হয়েছে। গল্পটির পরবর্তী অংশ আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।